ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি। রাজধানীতে 7 জেএমবি সদস্য সহ সারা দেশে আটক 350 শতাধিক। এরা মূলত জঙ্গিবাদী কার্যক্রম চালানো, নাশকতা তৈরি, পাশাপাশি জাল মুদ্রা সেটির ব্যবসার সাথে জড়িত। চিহ্নিত হয়েছে বিভিন্ন সময়ে ব্লগার হত্যায় জড়িতরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চিহ্নিত করে ফেলেছি, আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে অনেকেই ধরেছি এবং বাকিগুলোকে আমরা ধরব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নিরাপত্তার সংখ্যা বাড়ায়, গত 1 মাসে সিসিটিভি বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অপরাধ দমনে প্রযুক্তি পণ্যকে সহজলভ্য করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। স্থানীয় সরকার নির্বাচনে যাবার ইঙ্গিত বিএনপির। বেগম জিয়া দেশে ফিরলেই সিদ্ধান্ত, জানালেন মওদুদ। 7 নভেম্বর উপলক্ষে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। 2.5 বছরেও শুরু হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির বিচার। ক্ষুব্ধ নিহত শ্রমিকের স্বজনরা। অনুমতির অভাবে আইনের আওতায় আনা যাচ্ছে না অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের। ময়মনসিংহের ভালুকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 7, আহত আরো অন্তত 19 জন। এবং মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে বাংলাদেশ। শুরুতে লিটন ও মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে চাপে টাইগাররা। রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান বাড়িধারা এলাকায় সতর্ক অবস্থায় দেখা গেছে পুলিশ সদস্যদের। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সন্দেহ হওয়া মাত্রই পথচারীদের যে কাউকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হঠাৎ এই তোড়জোড়ে সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার দিক বিবেচনায় এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে পুলিশের ওপর সাম্প্রতিক কয়েকটি হামলার পর নিজেদের নিরাপত্তার দিকটিও বিবেচনায় নিয়েছে সদস্যরা। তল্লাশি অভিযান চলাকালে বুলেট প্রুফ জ্যাকেট পরিধান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রত্যেক সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আসার সময় 2 বার, যাওয়ার সময় 2 বার, মোটামুটি বেশ কয়েকবার চেকিং হয়। প্রত্যেকটা বাইক এবং প্রত্যেককেই চেকিং করা উচিত, নিরাপত্তার স্বার্থে এটা করা উচিত। তো এরকম ভাবে সবার প্রত্যেকটাই দেখা দরকার, কারণ এখন তো বুঝতেই পারতেছেন যে দেশের কি পরিস্থিতি। বাসা থেকে বেরোচ্ছি তখনও ধরতেছে, যেখানে চেকপোস্ট পাচ্ছে সেখানে ধরতেছে। দেখা যাচ্ছে তাদের সন্দেহের উপর ডিপেন্ড করতে, এখন এটা তো সবসময়ের জন্য না। রেগুলার থাকলে জিনিসটা দেখাচ্ছে এখন যে আমি এক কষ্ট নিয়ে যাই, আমার একটা ভয় থাকবে। সন্দেহজনক প্রাইভেট কার যদি থাকে, কালো গ্লাসওয়ালা বা 3 জন আরোহী মোটরসাইকেল, 2 জন আরোহী মোটরসাইকেল, সন্দেহজনক সিএনজিতে কোনো ব্যাগ থাকলে এরকম আমরা চেক করতেছি। তো আমরা এদিকে খেয়াল করতেছি যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। আশুলিয়া চেকপোস্টে পুলিশ হত্যার ঘটনার পর সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযানের খবর জানাতে রাজধানীর গুলশান এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু এবং সিলেটের চৌহাট্টা এলাকায় আছেন আব্দুল আহাদ। আমরা প্রথমে চলে যাচ্ছি তাফসির বাবুর কাছে। আসলে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। আমরা দেখেছি এরকম পুলিশের টহল কিংবা চেকপোস্টের মাধ্যমে রুটিন যে তল্লাশি কার্যক্রম সাম্প্রতিক সময় জোরদার করা হয়েছে সেটি বহাল রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে পুলিশের টহল পুলিশ আমরা ডিপ্লোম্যাটিক এলাকাগুলোতে টহল পুলিশের কার্যক্রম একটু বেশি দেখতে পাচ্ছি। তো মোটামুটি বলতে গেলে বলা যায় যে ডিপ্লোম্যাটিক জোনে প্রবেশের যতগুলো পথ রয়েছে সবগুলোতেই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়েছে এবং সন্দেহভাজন যেসব যানবাহন রয়েছে সেগুলোতে তারা তল্লাশি করছেন। বিশেষত মোটরসাইকেলে করে দুর্বৃত্তদের হামলা বেড়ে যাওয়ার পরে আমরা দেখছি যে মোটরসাইকেল আটকে তাদের চালকদের তল্লাশি করা হচ্ছে এবং যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। একই সাথে সন্দেহভাজন যেসব প্রাইভেট কার কিংবা সিএনজি রয়েছে সেগুলোও কিন্তু আটকে সেখানকার যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও গাড়ির ভিতরের মালপত্র চেক করা হচ্ছে। তো একটি বিষয়
বলে রাখি, ডিপ্লোম্যাটিক জোনে আগে কিন্তু আমরা দেখেছি যে বিদেশি নাগরিকরা তাদের আনাগোনা বেশ অনেকটাই চোখে পড়তো এবং রাস্তাঘাটে তাদের যে চলাফেরা সেগুলো চোখে পড়তো। তবে কয়েকদিন ধরে কিন্তু সেক্ষেত্রে আমরা একটু ঘাটতি দেখেছি, বিশেষত রাস্তায় পায়ে হেঁটে বিদেশিদের চলাচল অনেক কমে গেছে। আজকে আমরা যেটি খেয়াল করেছি যে গাড়িতে করে তারা বেশি চলাফেরা করছেন এবং দুই একজন বিদেশির সাথে আমরা কথা বলেছিলাম, তারাও আমাদেরকে এই কথাটি বলেছেন যে আসলে নিরাপত্তাগত কিছু ঝামেলার কারণে বা উদ্বেগের কারণে তারা পায়ে হেঁটে চলাচল কিংবা রিক্সায় করে চলাচল অনেক কমিয়ে দিয়েছেন। আর এর বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলে যে ধারণাগুলো পাচ্ছি যে তারা পুলিশের চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন, তবে একই সাথে জনগণের ভোগান্তি যেন কম হয় সেই বিষয়টি মাথায় রাখছেন, কারণ ব্যস্ততম রাস্তায় এভাবে প্রত্যেকটি গাড়িকেই তল্লাশির মধ্যে আনলে জনসাধারণের চলাচল একটু ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে এবং একই সাথে যানজটের একটা সম্ভাবনা থাকে, যার কারণে তারা চেষ্টা করছেন স্বল্পতম সময়ের মধ্যেই তল্লাশি কার্যক্রমগুলো শেষ করে গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। এবং একই সাথে তারা বলছেন তাদের উপর যে নিরাপত্তার দায়িত্ব রয়েছে সেই নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য তারা যথাযথ চেষ্টা করছেন এবং এখানকার কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অস্ত্রধারী কোনো ব্যক্তি যেন তাদের সামনে দিয়ে এই এলাকাগুলোতে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা সজাগ রয়েছেন। আর এটি শুধু গুলশান, বনানী কিংবা বারেধারাতেই নয়, ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। তো নিরাপত্তা ব্যবস্থা আসলে ঢাকার বাইরে বিভিন্ন শহরেও রয়েছে, সিলেটেও নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি রয়েছে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ, আমরা চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ বাবু, আপনি যেটা বলছিলেন যে আসলে আপনার ঢাকা শহরের মতো সিলেটেও আজকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে গোটা সিলেট শহরকে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা আর্মস সহকারে এখানে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের প্রত্যেকের গায়ে বুলেট প্রুফ যে জ্যাকেট, যেগুলো তারা মূলত যে যখন সিকিউরিটি বাড়ানো হয় বা যখন আইনশৃঙ্খলার অবনতি ঘটে সেই সময় এই বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে পুলিশ দায়িত্ব পালন করে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি যেটা যে পুলিশ বুলেট প্রুফ নিয়ে দায়িত্ব পালন করছে। আসলে এই বিষয়টা আমরা কথা বলেছিলাম যে কি জন্য তারা বলেছে যে বিগত কয়েকদিন আগে ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনা, পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, পুলিশের আত্মরক্ষার্থে মূলত যে বুলেট প্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই চৌহাট্টা মোড় সহ প্রত্যেকটি মোড়ে সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেল কিংবা গাড়ি যেগুলো রয়েছে, মিনি বাস বা ট্যাক্সি, সবগুলো থামিয়ে তল্লাশি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদের বডিও তল্লাশি করা হচ্ছে। এবং একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে সিলেটের আদালত পাড়া থেকে ঘুরে এসেছি, আমি সেখানেও দেখেছি যদিও আজকে বন্ধের দিন তারপরেও সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিলেট এয়ারপোর্ট যেটি রয়েছে সেখানেও আজকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো আমি আসলে কথা বলেছিলাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, তিনি বলেছেন আসলে ঢাকার নির্দেশে বা পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আজকে সিলেট নগরীর 17টি পয়েন্টে এরকম তল্লাশি করা হচ্ছে এবং 17টি পয়েন্টেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিলেট শহরের যে 6টি থানা রয়েছে এর সবগুলো থানার পুলিশকে আজকে মূলত এই দায়িত্বের মধ্যে রাখা হয়েছে। তারা প্রত্যেকেই রাস্তার মধ্যে দায়িত্ব পালন করছেন এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও রাস্তায় এসে দায়িত্ব পালন করছেন, এমনটি আমরা জেনেছি। তবে একটি বিষয় তারা খেয়াল রাখছেন যে মানুষের যাতে ভোগান্তি না হয় সেই বিষয়টিও তারা দৃষ্টি রাখছেন এবং যদি কারো সাথে মহিলা থাকে মোটরসাইকেলে তবে সেই মোটরসাইকেলটি ছেড়ে দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখেছি। তো এখনো পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে আমাদের সহকর্মী আসাদ আজিমের কাছে। আব্দুল আহাদ জানাচ্ছিলেন সিলেটের চৌহাট্টা এলাকা থেকে এবং তার আগে তাফসির বাবু জানাচ্ছিলেন রাজধানীর গুলশান থেকে। দু জায়গাতেই পুলিশ চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেভাবে দেখছেন নিরাপত্তার বিষয়গুলো। এদিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে 4 পাকিস্তানি নাগরিক সহ 7 জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে জিহাদি বই, মোবাইল ফোন ও পাকিস্তানি মুদ্রা এবং পাসপোর্ট জব্দ করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, নাশকতার ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল তাদের উদ্দেশ্য। জেএমবির এই অংশটির সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জেএমবি সম্পৃক্ত হয়েছে এমন প্রমাণ পাওয়া না গেলেও বিদেশি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তারা আর্থিক সহযোগিতা এবং অস্ত্র বিস্ফোরক সংগ্রহ করে বলে তথ্য রয়েছে বলে দাবি করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার।
গোপন সংবাদের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়েছে। এরা মূলত জঙ্গিবাদী কার্যক্রম চালানো, নাশকতা তৈরি, পাশাপাশি তারা যে জাল মুদ্রা সেটির ব্যবসার সাথে জড়িত এবং এই পাকিস্তানিদের সহায়তায় মূলত তারা এই বাংলাদেশে যারা এই ধরনের জঙ্গি মতবাদ বা উগ্র মতবাদ পোষণ করে ব্যবসার যে টাকা, সেই ব্যবসার টাকাটা এরা সাপ্লাই দিয়ে এদের মাধ্যমে এটি থেকে যে অর্থ আয় হতো, লাভ হতো, সেই টাকা দিয়েই মূলত তারা এই জঙ্গি বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য ব্যবহার করে আসছিল। এদিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ৩৬৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতে জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানায়, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ১৫ নেতাকর্মী সহ ৭৫ জনকে আটক করা হয়। একই সময় রংপুরের ৮টি উপজেলা থেকে জামায়াত শিবিরের ১২ নেতাকর্মী সহ ৫৮ জনকে আটক করা হয়। এছাড়া গাইবান্ধা থেকে ৪৮ জন, চট্টগ্রাম থেকে ২৪ জন, সাতক্ষীরা থেকে ৫৩ জন, ঝিনাইদহ থেকে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৮ জন, ফরিদপুর থেকে ৭৩ জন এবং নোয়াখালী থেকে ১ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন সময় ব্লগার হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। 3টি মামলার ইতিমধ্যে 2টি মামলা চার্জশিট দিয়ে চার্জশিটের পরে বিচার কার্য শুরু হয়ে গেছে। আরেকটি মামলা চার্জশিটে কিছু এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা চিহ্নিত করে ফেলেছি। আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে অনেকেই ধরেছি এবং বাকিগুলোকে আমরা ধরব। এই 2টি হত্যা মামলার এখনো আমাদের চার্জশিট দেওয়ার বাকি রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দিতে চলছি। দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই দেশি বিদেশি হত্যাগুলি হচ্ছে, এর একই সুতায় গাঁথা, এরা সবই এক। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘায়েল করার অভিপ্রায় বর্তমান সরকারের নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযান। সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কোনো অভিপ্রায় বর্তমান সরকারের নাই। কোন রাজনৈতিক দলের অভ্যন্তরে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, কোন রাজনৈতিক দলের নামে যদি জঙ্গি তৎপরতা হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিক কর্মী হিসাবে। কেন আজকে দেশের এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? 2 জন শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় চূড়ান্ত পর্যায়ে, আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে এখন চলছে। এই মাসের মধ্যে চূড়ান্ত আইনি লড়াই তাদের শেষ হবে। যে অরফানেজ মামলা 18-20 জন সাক্ষী হয়ে গেছে, আর 8-9 জন সাক্ষী বাকি আছে, মামলা এগিয়ে যাচ্ছে। এই মামলাও খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। 21 আগস্ট জেনের হত্যা মামলা, এটাও দ্রুত নিষ্পত্তির পথে শেষ পর্যায়ে চলে এসছে। একসাথে এই ঘটনাগুলোর জন্যই আজকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অ্যামনেস্টি বলেন, টিআইবি বলেন, সব জায়গায় তাদের লবিস্ট নিয়োগ করে সব জায়গায় তারা তৎপরতা চালাচ্ছেন। জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে আজকে এই দেশকে তারা তৈরি করতে চাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই দেশে এমন কোনো শক্তি নাই, এমন কোনো ষড়যন্ত্রকারী নাই, ষড়যন্ত্রকারী টিকতে পারবে না ইনশাল্লাহ। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ তদন্তে প্রযুক্তির উপর মানুষের নির্ভরতা ক্রমেই বাড়ছে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে ক্লোজড সার্কিট ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা। এরই ধারাবাহিকতায় 1 মাস আগের তুলনায় এই পণ্যের বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি, এমনটাই জানালেন ব্যবসায়ীরা। এদিকে অপরাধ দমনে কার্যকর বিভিন্ন প্রযুক্তি পণ্যকে সহজলভ্য করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্ট।
কয়েক বছর ধরেই অপরাধ তদন্ত ও অপরাধী শনাক্তকরণে কার্যকর ভূমিকা রাখছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা। এরই প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার স্বার্থেই রাজধানীর বিভিন্ন মার্কেটে এই প্রযুক্তি পণ্য কিনতে আসছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় পণ্য বিবেচনায় দাম বেশির অভিযোগও করলেন অনেকে। ফর প্রোটেক্ট মাই হোম অফিস এগুলোর জন্য আমি মেনলি আসছে 16টা ক্যামেরা নিব আমি। দামটা কিছুটা বেশি, যদি ট্যাক্স ভ্যাট ক্ষেত্রে কিছুটা গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেয়, এজ এ কাস্টমার আমি সেই ক্ষেত্রে প্রাইসটা কিছু কম পাবো আর কি। তবে বিক্রেতারা জানালেন ক্রমেই কমছে নিরাপত্তায় ব্যবহৃত এই ডিভাইসের দাম। বর্তমানে 20,000 টাকা খরচেই সম্ভব গারটেক, ভ্যানটেক, টেকক্যাম সহ বিভিন্ন ব্র্যান্ডের একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। ক্রাইমের আগে যে ক্যামেরাগুলো বিক্রি হতো সপ্তাহে মার্কেটে হয়তো 200-300, এখন হয়তো 500-700। একটা ক্যামেরা, একটা স্ট্যান্ড লাগবে, অ্যাডাপ্টার লাগবে, একটা 4 চ্যানেল ডিভিআর মেশিন লাগবে, সাথে একটা 500 জিবি হার্ড ডিস্ক লাগবে, তাতে 22,000 টাকার মতো লাগবে আপনার। এদিকে প্রযুক্তির ব্যবহার যেন ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে হুমকির কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই মনিটরিং যন্ত্রগুলো কতটুক আমরা অ্যালাউ করব। একদিকে যেমন অপরাধকে দমন করব, একইভাবে আবার ব্যক্তির প্রাইভেসি যেটাকে বলে, এগুলোর জন্য আমাদের কম্প্রোমাইজ না হয়। ট্যাক্স কমানো যেতে পারে বা আমাদের দেশেও উৎপাদন হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা বলছেন, সচেতনভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ফলে একদিকে যেমন কমবে অপরাধ প্রবণতা, ঠিক তেমনি ক্রমেই বাড়বে এই প্রযুক্তি পণ্যটির বাজার পরিধি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, বিশ্বাস অবিশ্বাস, রক্তপাত আর উল্লাসের দিন ঐতিহাসিক 7ই নভেম্বর আজও বিতর্কিত। এক পক্ষ দিনটিকে বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে পালন করে এলেও অন্য পক্ষের কাছে দিনটি শেষমেশ ব্যর্থ বিপ্লবের, স্বপ্নভঙ্গ আর বিশ্বাসঘাতকতার। এ নিয়ে মতাদর্শ ভিত্তিক অবস্থান বিশেষে বিশ্লেষকরাও দ্বিধাবিভক্ত। কেউ বলছেন 7ই নভেম্বর খুলে দিয়েছে গণতন্ত্র ও উন্নয়নের পথ, আবার কারো মতে এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়ে আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। বাধাগ্রস্ত হয়েছে অর্থনৈতিক অগ্রগতি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। কর্নেল তাহেরের পাল্টা অভ্যুত্থানে জেনারেল খালেদ মোশাররফের পতনের পর 1975 সালের 7ই নভেম্বর এভাবেই রাস্তায় নেমে আসেন সিপাহী ও জনতা। ওই অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। ওই দিন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জাসদের উদ্যোগে সিপাহী জনতার সমাবেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার পরামর্শে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন জিয়া। এতে বাহ্যিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ভেতরে ভেতরে সৃষ্টি হয় রক্তপাত আর অবিশ্বাসপূর্ণ এক পরিস্থিতির। তাদের বিশ্বাসের তারতম্য এবং প্রক্রিয়ার যে ভিন্নতা, এই ভিন্নতার জন্যই 7 নভেম্বরের ব্যাপারটা সমালোচনার মধ্যে পড়ে যায়। প্রথম কথা হচ্ছে তো জিয়াউর রহমানের নেতৃত্বে তো এটা পরিচালিত হয়নি, কিন্তু এটা সুযোগ, সমস্ত সুবিধাদি পেয়েছেন জিয়াউর রহমান এবং সেই সুবিধার জোরেই, ক্ষমতার জোরে তিনি বিএনপি করেছেন। যে অভ্যুত্থানের কারণে ক্ষমতাসীন হন জিয়াউর রহমান, তাই পরবর্তীতে কাল হয়ে যায় কর্নেল তাহেরের জন্য। এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা রয়েছে বিশ্লেষকদের। অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং তারই ফলশ্রুতিতে এই জিয়াউর রহমান আত্মপ্রকাশ করেন একজন প্রতিবিপ্লবী হিসেবে, সফল হন, কর্নেল তাহেরকে জীবন দিতে হয়। তাহের এলে তখন তার ঠিক আসার পরপরই জিয়াউর রহমানের ঠিক ওই ভাগ্যটা, ঠিক এই ভাগ্যই তাকে বরণ করতে হতো। কিছু বিষয়ে বিশ্লেষকদের মতবিরোধ থাকলেও গোপন আদালতে কর্নেল তাহেরের বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে দ্বিমত নেই কারো। বিচারের প্রক্রিয়াটা হয়তো সঠিক ছিল না। একসাথে যুদ্ধ করা মানুষ, মানে তাকে মুক্ত করে দেওয়া, এটা হয়তো হতে পারত। এটা ছিল ঠান্ডা মাথার একটা খুন এবং জেনারেল জিয়াউর রহমান ছিলেন সেই খুনের জন্য যদি একজনকেও দায়ী করা হয়, তিনিই ছিলেন সেই খুনি। 7ই নভেম্বর পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতি চালু সহ নানান বিষয় নিয়ে এক পক্ষ ইতিবাচক মত পোষণ করলেও এ সময় স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়ার কঠোর সমালোচনাও রয়েছে অপরপক্ষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সকালে ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এই মন্তব্য করেন তিনি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। দলের সিনিয়র নেতাদের অনেকেই এলেও চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় দীর্ঘদিন পর এবার শ্রদ্ধা জানাতে আসতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
এখন দেশে গণতন্ত্র নাই, রাজনীতিও নাই, যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে যোগদান করে নাই। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন বাংলাদেশের চেতনা সব কিছু এই গণতন্ত্রের মধ্যে নিহিত রয়েছে। পৌরসভা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেই। আমরা দলীয় ফোরামে এটা সিদ্ধান্ত হবে, তবে খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। তবে এটা নির্ভর করবে বেগম খালেদা জিয়া ফিরে আসার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানানো। পৌরসভা নির্বাচনের পর দলীয় মনোনয়ন নিয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলীয় মনোনয়ন নিয়ে পৌরসভা নির্বাচনে এই প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই হবে না, গণতন্ত্রের শিকড় আরও গভীরে যাবে। পৌরসভা নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে দলীয় মনোনয়ন, দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচনের অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। পরবর্তীতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা নির্বাচনেও একই ব্যবস্থা প্রচলন হবে। বাংলাদেশের শিল্প দুর্ঘটনার ইতিহাসে আলোচিত রানা প্লাজা ধসে 1100-এরও বেশি শ্রমিক নিহত হবার পর 2.5 বছর পার হলেও শুরু হয়নি বিচার কাজ। আদালতের নির্দেশনা থাকার পরও অভিযুক্ত 4 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট 2টি মন্ত্রণালয় অনুমতি না দেয়ায় বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে নিজ মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে কিছুই জানেন না বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এদিকে 2.5 বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষুব্ধ নিহত শ্রমিকদের স্বজনরা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। ভবন নির্মাণে অনিয়ম আর মালিকের চরম লোভের শিকার হয়ে 2013 সালের 24 এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। সরকারি হিসেব অনুযায়ী নিহত 136 জন আর আহত 2000। তবে শ্রমিকদের মতে এ সংখ্যা আরও বেশি। বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অঙ্গহানি কিংবা স্বজন হারিয়ে শোকাহত শ্রমিকরা। গাফিলতির কারণে হয়তো এখনো বিচারটা ঝুলে রয়েছে। টাকা দিয়ে মানুষ শ্রমিক মুখ ডাকছে, তেমন মানুষের মায়ের কোল খালি করলো, তার ফাঁসির অর্ডার হওয়ার দরকার। রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিক নিহতের পাশাপাশি ভবন নির্মাণের ত্রুটি সহ অস্ত্র ও মাদক আইনে অভিযোগ এনে মোট 5টি মামলা করা হয়। ঘটনার দীর্ঘদিন পর সিআইডি অভিযোগপত্র দাখিল করলেও অভিযুক্ত 4 জন সরকারি কর্মকর্তাকে আসামি করার বিষয়ে পাওয়া যায়নি সরকারি অনুমোদন। 2 তারিখ গেছে, বিজ্ঞ আদালতে এই 4 জন আসামির স্যাংশন আমরা পাইনি, যার প্রেক্ষিতে এই মামলার যে বিচার শুরু হবে সেটা কিন্তু অনেক প্রলম্বিত হয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তাকে আসামি করার বিষয়ে আদালতের নির্দেশনার বিষয়ে কিছুই জানেন না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। আমি তখন জানলাম, আমি জানতাম না আগে। আমাদের যদি কেউ অভিযোগ থাকে নিশ্চয়ই আমরা অনুমোদন করব। এটা তো কোনো ব্যর্থ ঘটাবার কিছু নাই এখানে। আর যারা রানা প্লাজার জন্য দোষী, দে শুড বি টেকেন ইনটু টাস্ক। স্বজন হারানোর ক্ষত হৃদয় থেকে হয়তো কোনোদিনও মুছে যাবে না, তবে আর কত বছর থাকতে হবে বিচারের অপেক্ষায়। রানা প্লাজা ধসের ঘটনায় সকল অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন আদালত, এমনটাই প্রত্যাশা নিহতের স্বজনদের। সাভারের রানা প্লাজা থেকে সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান 2 জন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। এখন পর্যন্ত 19 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর 6:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরবাড়ি এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী SM পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাক ও বাস দুটোই পাশের খাদে পড়ে যায়। বাবা কোনা ভাই বাম আমি মুতালে
দাঁড়ানো ট্রাকের মাঝে এই FM গাড়িটা মারিয়ে দিচ্ছে আর কি, খারাপ গাড়িটার মধ্যে পিছন দেওয়া মাইরা পরে ওই গাড়িটাও পড়ছে, এই ট্রাকটাও উপরে আছে নামা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা সাথে সাথে 4 জন ভিকটিমকে বালুকা উদ্ধার করে বালুকা সদর হাসপাতালে প্রেরণ করে। বাসে থাকা প্যাসেঞ্জার মধ্যে এ পর্যন্ত 7 জন লোক মারা গেছে। ট্রাক FM যে চালক তার বিরুদ্ধে আমরা মামলা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানান মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা আছে তৎক্ষণাৎভাবে দাফন কাফন এবং লাশ পরিবহনের জন্য যদি কেউ আবেদন করে বা আমাদের সহযোগিতা চায়, আমরা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার একটা বিধান আছে। দুর্ঘটনায় হতাহতদের সবাই বাস যাত্রী বলে জানিয়েছে পুলিশ, যাদের বেশিরভাগই ত্রিশাল এবং ভালুকার বাসিন্দা বলেও জানা গেছে। সময় সংবাদ, ময়মনসিংহ। দুর্ঘটনা প্রতিরোধে স্থাপিত অচিহ্নিত গতিরোধকই সম্প্রতি গাজীপুরের বিভিন্ন সড়কে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এই অবস্থা থেকে উত্তরণে সব গতিরোধক সাদা রঙে চিহ্নিত করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। আর কাইজান ধারণার ভিত্তিতে এই পদক্ষেপে সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন হচ্ছে বলে জানালেন জেলার বাসিন্দারা। গাজীপুর ঘুরে এসে প্রিন্স আরিফিনের তোলা ছবিতে সৌমিত্র শুভ্রের রিপোর্ট। দুর্ঘটনা এড়াতে গাজীপুর জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বিভিন্ন সময়ে 600-রও বেশি গতিরোধক স্থাপন করা হয়, কিন্তু কোনো চিহ্ন না থাকায় গতিরোধকগুলোই হয়ে উঠেছিল দুর্ঘটনার ফাঁদ। প্রতিনিয়ত ঘটছিল ছোটখাটো দুর্ঘটনা। তবে সম্প্রতি জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নেওয়া উদ্যোগে সেই সমস্যা এখন অবসানের পথে। গাড়ি ব্রেক করতে না, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল। আমাদের গাড়িগুলো সমস্যা না, আমরা আস্তে যেতে পারি, গাড়ি নিয়ন্ত্রণে নিতে পারি আর কি। নাগরিক বান্ধব এই কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রেখেছে যে দৃষ্টিভঙ্গি, তার নাম কাইজেন অ্যাপ্রোচ। জাপানি শব্দ কাইজেন এর অর্থ ভালোর জন্য পরিবর্তন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মীদের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে সমাধানের কার্যকর উপায় নির্ধারণ ও তা বাস্তবায়নই এ ধারণার মূল কথা। এর আলোকে ইমপ্রুভমেন্ট ইন পাবলিক সার্ভিসেস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা IPS-TQM শীর্ষক কর্মশালা গাজীপুর LGEDর প্রাতিষ্ঠানিক কাঠামোর কাজের ধরন পাল্টে দেয়। গাজীপুর জেলার বেশিরভাগ সড়কের স্পিড ব্রেকার মার্কিং করা হয়ে গেছে ইতোমধ্যেই। যেগুলো বাকি রয়েছে সেগুলো এই ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে এবং এর ফলে গাজীপুর জেলার সড়কগুলো যানবাহন এবং যাত্রীদের জন্য নিরাপদ হয়ে উঠবে বলে মনে করছেন LGEDর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাহী প্রকৌশলী বললেন, সবাই মিলে চেষ্টা করলে সুপরিবর্তন সম্ভব। যত স্পিড ব্রেকার আছে আমাদের সেগুলো যেন করে ফেলতে পারি, তাহলে লোকজন আগে থেকে ওয়ার্নিং পাবে। আমরা আমাদের অফিসটাকে অটোমেশনে নিয়ে চলে আসবো। আগে ছিল পরিকল্পনা, এখন আমরা এটা মনে হচ্ছে যে বাস্তব রূপদান করা সম্ভব। আসলে কাইজেন মেথডটা আমূল একটা পরিবর্তন এটা আনছে। প্রশাসনের সব স্তরের কার্যক্রমে কাইজেন ধারণার প্রয়োগ সেবাদানের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বলেও মনে করেন জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, গাজীপুর। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করবেন। গত 8 জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় শিশু রাজনকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনায় ওই দিনই রাজনের বাবা শেখ আজিজুল আলম বাদী হয়ে জালালাবাদ থানায় 13 জনকে আসামি করে একটি মামলা করেন। পরে 16 আগস্ট 13 জনকে আসামি করে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর 22 সেপ্টেম্বর শুরু হয় মামলার বিচার কাজ। পরে 1 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত মামলার সাক্ষী ও যুক্তিতর্ক শেষে আগামীকাল মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। কিভাবে আমার বাচ্চাটারে মারলো, কি দোষ হলো? কোনো দোষ করছে না, কোনো অপরাধ করছে না। যেভাবে আমার বাচ্চাটারে যারা জড়িত হইয়া যারা যারা মারছে তারা সবাই আমি বিচার চাই, ফাঁসি চাই, এছাড়া আর আমি কোনো কিছু চাই না। আমি সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি আমি ওটা দাবি করছি, শুরু হয়ে গেছে। ন্যায় বিচারের জন্যে আমরা প্রসিকিউশন সাইড থেকে আমরা 38 জন সাক্ষীর মধ্যে 36 জন সাক্ষী দিয়েছি। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, সম্পূর্ণভাবে শতভাগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। এই মামলায় সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি। দুপুরের সময় আরো থাকছে। উত্তরের জেলা রংপুরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হাসপাতালে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আগাম প্রস্তুতির দাবি জেলা প্রশাসনের।
পুরুষের সমান কাজ করেও রাজশাহী অঞ্চলের নারী শ্রমিকরা সমান পারিশ্রমিক পান না। মালিকদের স্বেচ্ছাচারী মনোভাবের কারণে এমন বৈষম্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন নারী নেত্রীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক এই সমস্যার সমাধানে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সবার সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মাহমুদ রাকিবের সহায়তায় আব্দুস সালামের ছবিতে দেখুন সাইফুর রহমান রকের রিপোর্ট। 300 ছেলেদের দেয় আর মেয়েদের 250 টাকা দেয়, একই সমান কাজ করতে হয়। এভাবে নিজের কষ্টের কথা বর্ণনা করছিলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার রাশেদা খাতুন। জীবিকার তাগিদে 15 বছর ধরে নারী শ্রমিক হিসেবে কাজ করছে পুরুষ শ্রমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেলেও তিনি কখনোই পাননি সমান মজুরি। তার মতো অধিকাংশ নারী শ্রমিকের অবস্থা একই। বিভিন্ন অজুহাতে তাদের বঞ্চিত করা হয় ন্যায্য মজুরি থেকে। কাজের কিন্তু যে কম করবো মহিলা বলে সেটা কিন্তু করে নেয় না, কিন্তু মজুরি তো ঠিকই কম পাই। ওদের মতন যদি আমরা অর্ধেক পেতাম তাও তো আমাদের ভালো হতো, কিন্তু ওটা তো আমরা পাই না। অবশ্য নারী শ্রমিকদের এমন বৈষম্যের জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছেন এই নারী নেত্রী। নারী পুরুষের সমতার জায়গাটা যেতে পারিনি, এটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে যদিও, তবুও এখনো অভাব আছে। মালিকরা একটু তুচ্ছ তাচ্ছিল্যই নারী শ্রমিকদের করে। তবে সংকট উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সরকার এবং বেসরকারি সবাই মিলে নারীদের যে একটা বিরাট যে একটা ভূমিকা রয়েছে বাংলাদেশে উন্নয়নে, সেটা স্বীকার করা এবং সেখানে কি কি করা যায় সরকারের কাছে আমাদের দাবি। রিসোর্স দিয়ে ওটা ব্যাক করতে হবে, না হলে কিন্তু ওই প্ল্যানের মতনই থেকে যায়। আর নারী ও পুরুষ শ্রমিকের সমান মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে আইন করার পরামর্শ নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। উত্তরের জেলার রংপুরে শীত আসে আগে ভাগে আর বিদায় নেয় শেষে। শীতকাল না এলেও জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এতে চিন্তিত দরিদ্র ও ছিন্নমূল মানুষরা। অবশ্য জেলা প্রশাসনের দাবি, এ ব্যাপারে নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। এদিকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। ঘাসের উপর মুক্ত দানার শিশির বিন্দু আর খেজুর গাছের রসের হাড়ি জানান দিচ্ছে উত্তরে শীতের আগমনী বার্তা। দিনের বেলা গরম থাকলেও মাঝরাত এবং ভোরে অনুভূত হয় হালকা শীত। হিমালয়ের হিমেল হাওয়াও বইতে শুরু করেছে। এতে চিন্তিত রংপুর অঞ্চলের ছিন্নমূল মানুষ। ঠান্ডা তো আসি গেল, আমার তো এই সমস্যা, হাত পা কাঁপে। যার আসলে কি করবো, কাপড় নাই চোপড় নাই। শীত বেশি করে এসেছে, এখন কি হইবে এই ঠান্ডাতে, কেমন করি ঠিক করা যাইবে। অবশ্য দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। 8749টি কম্বল সরকারিভাবে আমরা প্রাপ্ত হয়েছি। 1 ডিসেম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার তার কমিটির মাধ্যমে যারা দুস্থ বা যারা গরিব, অসহায়, অসচ্ছল তাদেরকে কম্বলগুলো বিতরণ করা হবে। এদিকে আবহাওয়ার এই পরিবর্তনে দেখা দিয়েছে শীতজনিত রোগবালাই। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দেখা দিয়েছে শয্যা সংকটও। এ সময় সচেতন হবার পরামর্শ চিকিৎসকের। শিশু এবং বয়স্কদের ডায়রিয়াজনিত রোগ এবং ঠান্ডাজনিত রোগ, হাঁচি, কাশি এবং নিউমোনিয়া প্রকোপ খুব বেশি, তাদের ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে প্রায় 300। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বন্দরনগরী চট্টগ্রামের ফিশারি ঘাটে সরবরাহ বেশি থাকায় কমে গেছে মাছের দাম। দেশি কিংবা সামুদ্রিক যে কোনো ধরনের মাছের দাম কেজিতে 25 থেকে 30 টাকা কম দামে পাওয়া যাচ্ছে বাজারে। তবে সংকট থাকায় কেজি প্রতি 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার হচ্ছে ফিশারি ঘাট। এই বাজারে যেমন দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসা হয়, আবার এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ বন্টনও করা হয়। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মাছ এখানে নিয়ে আসা হয়েছে। আর মাছের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কমে গেছে সামুদ্রিক কিংবা দেশি মাছের দাম। আমদানির কারণে দামটা কমে গেছে, কোনো বিনগ্ন কিছু নেই, কোনো রকম কোনো কিনা বেচা নেই। এখন প্রচুর মাছ আমদানি আসছে চট্টগ্রামে, রাজশাহী থেকে, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে আসছে অনেক জায়গায়, কিন্তু মাছের চাহিদা কিন্তু কম। দেশি মাছের মধ্যে রুই মাছ বিক্রি হচ্ছে 180 টাকা করে, তেলাপোয়া বিক্রি হচ্ছে 100 টাকা, এছাড়া কার্পু মাছ বিক্রি হচ্ছে 120 টাকা করে। আর সামুদ্রিক মাছের মধ্যে চাপিলা, লাইকা, সুরমা, কৈকরাল সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু অনেকটা
গত সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে এই বাজারে। তবে গত সপ্তাহে চিংড়ি মাছের দাম বাড়তি থাকলেও এই সপ্তাহে সরবরাহ বেশি থাকার কারণে 50 টাকা করে কমে গেছে চিংড়ি মাছ। গলদা চিংড়ির দামটা এখন আপাতত কম। আমরা যেটা আগে 700 বিক্রি করছি সেটা এখন 600 টাকা 550 টাকা বিক্রি করতেছি। আমরা গতকালকে বিক্রি করছি 200 টাকা, আজকে 180 190 এরকম বিক্রি করতেছি। তবে বিপরীত হচ্ছে ইলিশ মাছের দাম। যেহেতু বাজারে ইলিশ মাছের সংকট রয়েছে, এছাড়া সমুদ্রে ইলিশ মাছ ধরা পড়ছে না, সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের দর বাড়তি এখন। ইলিশ মাছ 100 টাকা আগের থেকে 100 টাকা 150 টাকা বাড়তি। ব্যবসায়ীরা বলছেন এখন যেভাবে মাছের সরবরাহ রয়েছে, আগামীতেও যদি সরবরাহ ভালো থাকে সেক্ষেত্রে মাছের দাম আরও কমে আসবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এখনই জীবনের লক্ষ্য ঠিক করে উন্নত বাংলাদেশ করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বেসরকারি একটি ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত 4225 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশ ও জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও জানান তিনি। ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণের বিষয়ে সেমিনারের আয়োজন করেছে শাহ সিমেন্ট। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং এর পরিচালক নওশাদ করিম চৌধুরী। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইউনিভার্সিটি অফ টোকিওর প্রফেসর ডক্টর ইউসিয়াকি নাকানো। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ সেমিনারে ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 12 বছর ধরে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শাহ সিমেন্ট। মিয়ানমারে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সাধারণ নির্বাচন। এর আগে শুক্রবার মধ্যরাতেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। রোববারের নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সেনা সমর্থিত সরকার। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করারও প্রস্তুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থান সোয়ে। এদিকে দেশ জুড়ে চলছে নির্বাচন অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি। শুক্রবার ইয়াঙ্গুনে নির্বাচন পূর্ববর্তী সমাবেশ আয়োজন করে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি। দলের প্রতীক সবুজ পতাকা হাতে এ র্যালিতে যোগ দেয় ক্ষমতাসীন দলের শত শত মানুষ। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের একদিন আগে বৃহস্পতিবারই প্রচারণা শেষ করেন বিরোধী দলীয় নেতা অং সান সুচি। এরই মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনে এনএলডি জয়ী হলে সাংবিধানিক বাধার কারণে প্রেসিডেন্ট হতে না পারলেও ক্ষমতার শীর্ষে থাকবেন তিনি। মিয়ানমারের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগ মুহূর্তে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানোর পাশাপাশি চলছে নিরাপত্তা জোরদারের কাজ। নির্বাচন উপলক্ষে দেশটিতে মোতায়েন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা শনিবার ইয়াঙ্গুনে ব্যালট বাক্স পরিদর্শন করেন। মিয়ানমারে দীর্ঘ 25 বছরের মধ্যে এবারের নির্বাচনই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জানিয়েছে বিবিসি। এই নির্বাচনে বিরোধী দল এনএলডি জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এর স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিরোধীরা। তবে এমন শঙ্কা উড়িয়ে দিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থান সোয়ে। ভোটের ফলাফল কি হবে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। আমি আবারও স্পষ্ট করে বলছি, নির্বাচনের ফল যাই হোক, বর্তমান সরকার ও সেনাবাহিনী উভয়ই তার প্রতি শ্রদ্ধাশীল হবে। সুষ্ঠুভাবে একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মিয়ানমারের 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে দেশটিতে ক্ষমতা গ্রহণ করে বেসামরিক সরকার। প্রথম থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বলে আসছিলেন, নামে বেসামরিক হলেও এ সরকার আসলে সামরিক বাহিনীরই সমর্থনপুষ্ট সরকার। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছেন সাবেক জেনারেল প্রেসিডেন্ট থান সোয়ে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ।
3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 102 রান। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ক্যারিয়ারে 6 ওয়ানডে খেলার পর এই প্রথম ওপেনিংয়ে ব্যাটিং করার সুযোগ কাজে লাগাতে পারেনি লিটন দাস। নামের পাশে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফেরেন তিনি। এরপর তামিম ও মাহমুদুল্লাহ মিলে হাল ধরার চেষ্টা করলেও ব্যক্তিগত 9 আর দলীয় 30 রানে আউট হন মাহমুদুল্লাহ। 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করছেন অভিজ্ঞ তামিম ও মুশফিকুর রহিম, কিন্তু কিছুক্ষণ আগেই তামিম আউট হন 40 রান করে। এদিন সেরা একাদশে সুযোগ হয়নি ওপেনার ইমরুল কায়েসের। তবে বিশ্বকাপের পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন। 2015 অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিতর্কিত আম্পায়ার আলিমদার এ ম্যাচে বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের প্রত্যাশা কতটুকু এই ম্যাচকে ঘিরে? নিরাপত্তা ইস্যু এবং সমস্ত বিষয় নিয়ে নিজেদের যে জবাব দেওয়ার যে ব্যাপারটি ছিল সেইটি একটা ব্যাপার আছে, সাথে সাথে আগের পারফরমেন্সগুলো, আগের সিরিজগুলোর পারফরমেন্স ধরে রাখার একটা চ্যালেঞ্জ আছে বাংলাদেশ দলের সামনে। সেই বাংলাদেশ দলের সমর্থকদের প্রত্যাশা যে আবারও আরেকটি সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট প্রমাণ করবে যে এখনো তারা তাদের পারফরমেন্সটা ধরে রাখতে পারছে। যদিও এই ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে যে জিম্বাবুয়ে দল খেলছে তাদের কোচ হচ্ছেন সাবেক বাংলাদেশের সাবেক একজন কোচ, তিনি হচ্ছেন ডেভ ওয়াটফোর্ড। তিনি দল সম্বন্ধে ভালো জানেন এবং দেখা যাচ্ছে যে সেইভাবেই দলটি গুছিয়েছেন বা সেইভাবেই তার রণকৌশলটা সাজিয়েছেন। তারপরেও 2টি উইকেট প্রথমে পরপর পড়ে গিয়েছিল। পরপর 2টি উইকেট হারানোর পরে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের ব্যাটে কিন্তু বেশ কিছুটা সুবিধাজনক স্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছে। যে ব্যাপারটা যে ডেভ ওয়াটফোর্ডের কথা আরও একবার বলতে হয় যে যখন তিনি আগে বাংলাদেশ দলের কোচ ছিলেন তখন বাংলাদেশ দলের হারের বৃত্ত থেকে বের করতে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। এছাড়া 2012 সালে এশিয়া কাপের সময়ও তৎকালীন পাকিস্তান দলের কাছে যে বাংলাদেশ ফাইনালে 2 রানে হেরেছিল কোচ ছিলেন তিনি। তো তারই দলের বিপক্ষে খেলা, তাকে প্রমাণ করা, তাকে একটা জবাব দেওয়ার, সেই এশিয়া কাপের জবাব দেওয়ার একটা সুযোগ এসেছে এখন বাংলাদেশ দলের সামনে। সমর্থকরা প্রত্যাশা করছেন যে তেমনটাই হবে, তাদের প্রত্যাশা অনুযায়ী হবে। আরও একটা ব্যাপার বলতে হয় যে খেলা যদিও 1টার সময় শুরু হয়েছে, এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেলেও এখানে স্টেডিয়ামের বাইরে দর্শকের কিন্তু বলতে আপনি দেখতেই পাচ্ছেন দর্শকের কমতি নেই এবং তারা প্রিয় দলের জার্সি এবং প্রিয় দলকে সমর্থন করার জন্য তারা এখানে এসেছেন এবং তাদের আবেগ অনুভূতিটা এখানে তারা প্রকাশ করতে চাইছেন ভেতরে। তো এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ খবর। মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলা সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি, সারা দেশে জামায়াত বিএনপির 3 শতাধিক সদস্য আটক। চিহ্নিত হয়েছে বিভিন্ন সময় ব্লগার হত্যায় জড়িতরা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে 4 পাকিস্তানি নাগরিক সহ 7 জেএমবি সদস্য আটক। স্থানীয় সরকার নির্বাচনে যাবার ইঙ্গিত বিএনপির, বেগম জিয়া দেশে ফিরলে সিদ্ধান্ত, জানালেন মওদুদ। 7 নভেম্বর উপলক্ষে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। ময়মনসিংহের ভালুকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 7, আহত আরো অন্তত 19 জন। এবং মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রাথমিক ধাক্কা সামলে উঠছে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক সাকিব। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।